কোনো বিশেষ সুবিধা নয়, আইনি লড়াইয়ে মামলা থেকে দায়মুক্ত হয়ে দেশে ফিরতে চান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই কথা জানিয়েছেন তার আইনজীবীরা। আর সাক্ষ্য প্রমাণ পর্যালোচনা করে ফৌজদারি আইন বিশেষজ্ঞরা বলছেন, উচ্চ আদালতে গ্রেনেড হামলার মামলায় দেয়া যাবজ্জীবন কারাদণ্ড থেকে মুক্তি পেতে পারেন তিনি। সরকার পতনের গত এক মাসে বিএনপির হাজারো নেতাকর্মীর মুক্তি, মামলা প্রত্যাহার ও সাজা মওকুফ হয়। তবে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা কিংবা তার মামলা নিয়ে নতুন কোনো অগ্রগতি নেই। তারেক রহমানের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের সময়ে অর্ধশতাধিক মামলা হয়। এর মধ্যে গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় 10 বছরের কারাদণ্ড সহ 5 মামলায় সাজা দেয়া হয় তাকে। বিএনপির আইনজীবীরা জানান, এই অবস্থায় সরকারের নির্বাহী কোনো আদেশ নয়, আইনি লড়াইয়েই নিজেকে নির্দোষ প্রমাণ করবেন তারেক রহমান। যথাসময়ে তিনি উপযুক্ত সিদ্ধান্ত নেবেন, নিয়ে দেশে আসার পরিকল্পনা গ্রহণ করবেন। আর্মি ব্যাকড কেয়ারটেকার গভর্নমেন্টের সময় তারেক রহমান সাহেবকে টর্চার করেছে, অলমোস্ট পঙ্গুত্ব করেছে। সেই সরকারও কিন্তু 21শে আগস্টের সময় তারেক রহমান সাহেবকে আসামি করেননি। তারেক রহমান সাহেবের ক্ষেত্রে ইতিহাসে বিরল ঘটেছে, তাকে নিম্ন আদালত খালাস দেওয়ার পরে উচ্চ আদালতে সাজা দিয়েছে। অর্থাৎ প্রত্যেকটা স্কিম ছিল পলিটিক্যাল স্কিম। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার অন্যতম আইনজীবী ও ফৌজদারি আইন বিশেষজ্ঞ এস.এম. শাহজাহানের মতে, যথেষ্ট সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তারেক রহমানকে সাজা দেয়া হয়নি, তাই উচ্চ আদালতে গেলে মুক্তি পেতে পারেন তিনি। লুৎফুজ্জামান বাবর সাহেব, ওই যে আব্দুল সালাম পিন্টু সাহেব, তারেক জিয়া সাহেব, ওনারা তো আর ওই বঙ্গবন্ধুর বিরুদ্ধে গিয়ে ওখানে গ্রেনেড বাস্ট করেন নাই। ওনাদেরকে এই মামলায় 302/120B হলো কনস্পিরেসি, যে কনস্পিরেসি থেকে ওনাদেরকে আনা হয়েছে। এখন এই কনস্পিরেসিটা প্রমাণ করার জন্য আমি আসামি পক্ষের আইনজীবী হিসেবে যেটা বলবো, কনস্পিরেসি প্রমাণ করার যথেষ্ট উপাদান বা যথেষ্ট সাক্ষী এই মামলায় নাই। 2008 সালের 11ই সেপ্টেম্বর চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশ্যে দেশ ছাড়েন তারেক রহমান। 16 বছর ধরে সেখান থেকেই দল পরিচালনা করছেন তিনি। আপনারা কেউ দয়া করে প্রতিশোধ পরায়ণ হবেন না। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নিজের হাতে আইন। বাংলাদেশ ও ভারতের মধ্যে তিস্তা নদীর পানি বন্টন সমস্যার সমাধান দ্রুত হওয়া দরকার বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীতে নিজের সরকারি বাসভবনে ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে দেয়া সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। পিটিআইয়ের ওয়েবসাইটে শুক্রবার সাক্ষাৎকারটি প্রকাশিত হয়। এতে শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর ইউনূস জানান, দীর্ঘদিন ধরে অমীমাংসিত তিস্তার পানি বন্টন চুক্তির বিষয়ে মত পার্থক্য দূর হওয়া উচিত। এটি কিভাবে হবে তা নিয়ে ভারতের সাথে আলোচনা করবে অন্তর্বর্তী সরকার। দুই দেশের মধ্যে পানি বন্টনের বিষয়টি অবশ্যই আন্তর্জাতিক আইন অনুযায়ী হতে হবে বলেও উল্লেখ করেন ডক্টর ইউনূস। বলেন, বাংলাদেশের মতো ভাটি দেশগুলোর অধিকার সমুন্নত রাখার সুনির্দিষ্ট অধিকার রয়েছে। বিষয়টি দীর্ঘদিন ধরে ঝুলে থাকায় কোনো দেশেরই লাভ হচ্ছে না বলেও মন্তব্য করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ দেশে না বিদেশে এ নিয়ে চলছিল আলোচনা। তবে তিনি সপরিবারে বেলজিয়ামে আছেন বলে নিশ্চিত হয়েছে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন। সেখান থেকে ফোনে কথাবার্তাও বলছেন ঢাকা চট্টগ্রামের ঘনিষ্ঠজনদের সঙ্গে। দেশ ছাড়ার 6 দিন পর 2রা সেপ্টেম্বর তার দেশ ত্যাগে দেয়া হয় নিষেধাজ্ঞা। গত 6 আগস্ট ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ গ্রেপ্তার হন এমন গুজব ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। পরে পলককে গ্রেপ্তার দেখানো হলেও হাসান মাহমুদ ছিলেন নিখোঁজ। অনুসন্ধান বলছে, হাসান মাহমুদ এখন বেলজিয়ামের লিমবুর্গ প্রদেশের হ্যাসেল্ট সিটিতে তার নিজ বাড়িতেই আছেন একমাত্র পুত্র আর স্ত্রী নুরান ফাতেমাকে নিয়ে। জানা যায়, হাসান মাহমুদ ঢাকা থেকে সরাসরি বেলজিয়ামে যাননি। এমিরাতের ফ্লাইটে তিনি দুবাই হয়ে প্রথমে জার্মানির ডসেলড্রফ বিমানবন্দরে যান গত 26 আগস্ট বিকেল 2:45টায়। সেখান থেকে সড়কপথে গাড়ি চালিয়ে তাকে বেলজিয়ামের বাড়িতে পৌঁছে দেন জার্মানি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক আলী ভূঁইয়া বকুল। উনি এখানে আছেন, সেইফে আছেন, এইটুকুই আর কি। পরশুদিন আমাদের বেলজিয়ামের মিটিংটা ছিল, ওইখানে অ্যাটেন্ড করার কথা ছিল না, উনি করবেন না বলে দিচ্ছে, আগে বলে দিচ্ছে। উনি তো এখানে কারোর সাথে যোগাযোগ করতেছে না, কারোর সাথে যোগাযোগ নাই এখানে। হাসান মাহমুদ বেলজিয়াম থেকে যাদের সঙ্গে মোবাইলে কথা বলেছেন তাদের একজন চট্টগ্রামের আঞ্চলিক ভাষার IPTV C+-এর প্রধান সম্পাদক আলমগীর অপু। তার সঙ্গে গত 31 আগস্ট রাত 10:27 টানা 15 মিনিট কথা বলেন সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী। এ সময় নিজের আক্রোশ থেকে কিছুদিন C+-এর সম্প্রচার বন্ধ রাখার জন্য দুঃখ প্রকাশও করেন বলে জানান অপু।
31 আগস্ট রাত 10:30টার সময় আমাকে ফোন দিয়েছিলেন। ফোন দিয়ে উনি হয়তো ওনার ভুলটা বুঝতে পেরেছেন এবং বুঝতে পেরে উনি আমার কাছে ফোন করে অনেকগুলো কথার ভিতরে উনি বারবার বলছিলেন যে ওনার দুঃখ প্রকাশ করেছেন, এটার জন্য উনি লজ্জিত। স্ত্রী পরিবারের সঙ্গে বেলজিয়ামের নিজের বাড়িতে আছেন বলেও অপুকে জানান হাসান মাহমুদ। কে বলার সঙ্গে সঙ্গে আসসালামু আলাইকুম, আমি হাসান মাহমুদ বলছি। এই যে কথাগুলো বলছিলেন তখন আমি প্রথমে বুঝতে পারিনি, শেষে যখন আমাকে ওনার কণ্ঠ শুনে যখন বুঝতে পারলাম যে তখন বুঝতে পারছি হাসান ভাই। দেশ ছাড়লেও সরকার পতনের পর হাসান মাহমুদের বিরুদ্ধে ঢাকা ও চট্টগ্রামে অনেকগুলো হত্যা মামলা হয়েছে। সরকারি এত নজরদারির পরও কিভাবে তিনি বেলজিয়ামে গেলেন সেটাই এখন বড় প্রশ্ন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাহজাহান খানের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। দুপুরে কিশোর মোতালেব হত্যা মামলায় তাকে আদালতে তোলা হলে এই রিমান্ড মঞ্জুর হয়। এর আগে বৃহস্পতিবার রাতে রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেফতার হন শাহজাহান খান। পুলিশ ও সেনা নিরাপত্তায় শুক্রবার বিকেলে সিএমএম আদালতে আনা হয় মোতালেব হত্যা মামলার অন্যতম আসামি সাবেক মন্ত্রী শাহজাহান খানকে। এ সময় আদালতে 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে শুনানি শেষে 7 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। শুনানিতে শাহজাহান খানকে ছাত্র জনতার উপর হামলার নির্দেশদাতা ও অস্ত্র সরবরাহকারী হিসেবে উল্লেখ করা হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে বৈঠক করে ছাত্র জনতার উপর হামলার নির্দেশ দেন শাহজাহান খান ও অন্য নেতারা। এই শাহজাহান খানের বিরুদ্ধে 14 দলের যে বৈঠক হয়েছিল, ছাত্র জনতা কোটা সংস্কার আন্দোলনকে প্রতিহত যে ঘোষণা দিয়েছিল, এই শাহজাহান খান একজন অন্যতম এই মামলার 23 নং জাহান্নামী আসামি। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ সময় শাহজাহান খানের শারীরিক অবস্থা বিবেচনায় রিমান্ড বাতিল চান তার আইনজীবীরা। উনাকে 10 দিনের জন্য রিমান্ড চেয়েছিলেন। উনার হার্ট এভাবে ম্যাসিক হয়েছে যে উনি যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। এই জন্য আমরা চাচ্ছিলাম উনার রিমান্ড বাতিল পূর্বক উনাকে যেন স্বাস্থ্য বড় যে কোনো হসপিটালে চিকিৎসাধীন রাখা হয়। এর আগে বৃহস্পতিবার রাতে রাজধানীর ধানমন্ডি থেকে শাহজাহান খানকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাতীয় সংগীত পরিবর্তনের ষড়যন্ত্র রুখে দিতে দেশের বিভিন্ন জেলায় মানববন্ধন সহ নানা প্রতিবাদ কর্মসূচি পালন করেছে উদীচী সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। কর্মসূচিতে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন করেন সাংস্কৃতিক কর্মীরা। এ ধরনের চক্রান্তের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা। জাতীয় সংগীত পরিবর্তনের ষড়যন্ত্রের প্রতিবাদ হয়েছে চট্টগ্রামে। শুক্রবার বিকেলে চট্টগ্রামের চেরাগি পাহাড় মোড়ে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করে সাংস্কৃতিক সামাজিক সংগঠন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এটিকে কোনোভাবে বিভাজন, কোনোভাবে বিতর্কিত করা হোক, এমনকি বাতিলের কথা বলছে, বাতিল করা হোক, এটা আমরা মনে করি আমাদের যে 1000 বছরের অর্জনের প্রতি একটি অসম্মান প্রদর্শন করা হবে। রাজশাহী নগরের 0 পয়েন্টে মানববন্ধন ও বিক্ষোভ করে বাংলাদেশ উদীচী শিল্পগোষ্ঠী। জাতীয় সংগীত পরিবর্তনের চক্রান্ত রুখতে সবাইকে এক হওয়ার আহ্বান জানান তারা। জাতীয় সংগীতের প্রতি আপনারা কিন্তু হাত দিবেন না। এই জাতীয় সংগীতে কিন্তু হাজার মানুষের রক্ত লেগে রয়েছে। জাতীয় সংগীত নিয়ে ষড়যন্ত্র রুখে দাঁড়াও, পথে নামো, কণ্ঠে ধরো স্লোগানে মাগুরা শহরের চৌরঙ্গি মোড়ে মানববন্ধন হয়েছে। এই ধরনের চক্রান্ত প্রতিরোধে তীব্র প্রতিবাদ জানায় উদীচী সহ বিভিন্ন সংগঠন ও সাধারণ মানুষ। বাংলাদেশের মানুষের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি, এই ষড়যন্ত্র রুখে দিতে এখনই আমাদের একত্রিত হতে হবে। পটুয়াখালীতে জাতীয় সংগীত পরিবেশন করেন সাংস্কৃতিক কর্মীরা। বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর আয়োজনে প্রেস ক্লাবের অনুষ্ঠানে অংশ নেয় খেলাঘর, মুক্ত প্রাঙ্গণ সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা। জাতীয় সংগীত পরিবর্তনের ষড়যন্ত্র রুখতে রাস্তায় নেমেছে কুষ্টিয়ার সাংস্কৃতিক কর্মীরা। পৌরসভার বিজয় উল্লাস চত্বরে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়। ঝিনাইদহ সহ বিভিন্ন জেলায় জাতীয় সংগীত গেয়ে প্রতিবাদ জানায় বিভিন্ন সংগঠন, সাংস্কৃতিক কর্মী সহ নানা শ্রেণী পেশার মানুষ। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
বাংলাদেশ ভারত আন্তঃসীমান্ত নদীতে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ভারত অবৈধভাবে বাঁধ নির্মাণ করছে এমন অভিযোগ তুলে এর প্রতিবাদে ত্রিপুরার ডম্বুর বাঁধ অভিমুখে লং মার্চ করেছে ইনকিলাব মঞ্চ। সকালে রাজধানী শাহবাগ থেকে শুরু হয় এই লং মার্চ, শেষ হয় কুমিল্লায় গিয়ে। এর আগে সংক্ষিপ্ত বিক্ষোভ মিছিল করে সংগঠনটি। এ সময় মুখপাত্র শরীফ ওসমান হাদি অভিযোগ করে বলেন, ভারতের সাথে বাংলাদেশের অসংখ্য নদীর সংযোগ আছে। তারা বিভিন্ন সময়ে বাংলাদেশকে না জানিয়ে এসব নদীতে বাঁধ নির্মাণ করেছে। অবিলম্বে এসব বাঁধ ভেঙে ফেলতে হবে বলেও জানান তিনি। ফ্যাসিস্ট সরকার ক্ষমতা ব্যবহার করে পুরো দেশকে আয়নাঘর তৈরি করে রেখেছিল বলেও শরীফ ওসমান হাদি মন্তব্য করেন। এদিকে সংক্ষিপ্ত মিছিল শেষে বেলা 11টায় শুরু হয় লং মার্চ। লং মার্চটি সন্ধ্যায় কুমিল্লা টাউন হলে জনসমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। ভারত যতগুলো একতরফা অবৈধ বাঁধ নির্মাণ করেছে, অতি সত্বর সেই বাঁধগুলো আন্তর্জাতিক কমিউনিটিকে নিয়ে, আন্তর্জাতিক ফোরামকে সাথে নিয়ে উচ্ছেদ করতে হবে। নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী ও কুমিল্লার বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে বন্যার পানি নামার সাথে সাথে স্পষ্ট হতে শুরু করেছে ক্ষয়ক্ষতির চিহ্ন। কিছু নিচু এলাকায় এখনো পানি থাকায় আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন বানভাসীরা। নোয়াখালীর 8টি উপজেলায় উঁচু এলাকা থেকে নামতে শুরু করেছে বন্যার পানি। ওইসব এলাকার বেশিরভাগ মাটির ঘর ধসে পড়েছে, ফলে অনেকেই নিরুপায় হয়ে আবারও ফিরছেন আশ্রয় কেন্দ্রে। লক্ষ্মীপুরে 5 উপজেলার 20টি ইউনিয়নে প্রায় 5 লাখ মানুষ এখনো পানিবন্দী। বৃহস্পতিবার রাতে বৃষ্টি হয় আবারও বন্যার শঙ্কায় স্থানীয়রা। এদিকে চাঁদপুরের হাজীগঞ্জ ও ফরিদগঞ্জ উপজেলায় পানি নেমে গেলেও এখনো বন্যা কবলিত শাহরাস্তি উপজেলা। বন্যা দুর্গতরা আক্রান্ত হচ্ছেন পানিবাহিত বিভিন্ন রোগে। ঘরের সবকিছু নামে গেছে, ঘর কম সময় পড়ে যায়, এটার কোনো নির্দিষ্ট নাই। আজ 15 দিন পর্যন্ত আমরা বাড়িতে বন্দি এবং বাজারেও যেতে পারতেছি না এবং ইনকাম সোর্সও নাই। আমাদের বাড়িতে বিগত 15 দিন যাবত বন্যার কারণে পানি উঠছিল, তারপরে আজ 5-6 দিন যাবত হসপিটালে ভর্তি। কলকাতার চিকিৎসক ধর্ষণকে গণধর্ষণ বলতে নারাজ ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সিবিআই সূত্রের বরাত দিয়ে এমনটাই দাবি করেছে এনডিটিভি। হাতে পাওয়া আলামতের ভিত্তিতে সংস্থাটি বলছে, ধর্ষণ ও হত্যায় একমাত্র জড়িত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়। আরজিকর ধর্ষণ ও হত্যা মামলায় সিবিআইয়ের তদন্ত প্রায় শেষের দিকে বলেও জানা গেছে। এদিকে কলকাতায় চিকিৎসক ধর্ষণ ও হত্যার প্রতিবাদে 8 সেপ্টেম্বর আবারও রাত দখল কর্মসূচির ঘোষণা দিয়েছে আহ্বায়করা। নারকীয় ওই ঘটনার 1 মাস পূর্ণ হওয়ার আগের রাতে হবে এই মিছিল। সোমবার ভারতের সুপ্রিম কোর্টে হবে এই মামলার পরবর্তী শুনানি। প্রধান বিচারপতি অসুস্থ থাকায় বৃহস্পতিবার শুনানি না হওয়ায় প্রশ্ন উঠেছে। এদিকে সিবিআইয়ের তদন্তের বিরুদ্ধে করা সন্দীপ ঘোষের মামলা খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। এই ছিল বিরতিহীন রাত 9টায় বাংলাদেশে। সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।